ক্ষমতায় যারাই আসুক তাদের হাসিনার গুম খুনের বিচার করতে হবে বললেন তারেক রহমান। সংস্কারের বিষয়ে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক 28শে মার্চ জানালেন প্রেস সচিব। রাষ্ট্রীয় সংস্কারে থাকবে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন। বিদেশি যারা আমাদের যারা ভালো পার্টনার আছেন, আমাদের ওয়েল উইশার আছেন, তারা আমাদেরকে তাদের সাপোর্টের কথা জানিয়েছেন। আবরার হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন বহাল। সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ, রায় দ্রুত কার্যকর চায় পরিবার। আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা আসলে অপেক্ষায় আছি যে কবে হচ্ছে এদের রায় কার্যকর হবে। এবং ঈদ কেনাকাটায় জমজমাট রাজধানীর বিপণী বিতানগুলো। জুতা, গহনা, প্রসাধনীর দোকানে নারীদের ভিড়, সুতির পোশাকের কদর। আমন্ত্রণ সংবাদে দেখছিলেন সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি রাবি ইসলাম স্নেহা। দেশ পরিচালনার দায়িত্ব যে রাজনৈতিক দলেরই পাক, জনগণের উপর চালানো নির্যাতন ও হত্যার বিচার হতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যথায় আবার অন্যায় সংগঠিত হওয়ার সুযোগ থাকবে বলে হুঁশিয়ার করেন তিনি। তার কারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ সে রায় দেবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। সাইফুল রিপনের রিপোর্ট। রবিবার রাজধানীর একটি হোটেলে পতিত আওয়ামী লীগ সরকারের সময় গুম খুনের শিকার ও 24-এর গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। গণহত্যায় জড়িতদের বিচারের দাবি জানান শহীদদের স্বজনরা। যারা অপরাধী, সে অপরাধীকে বাংলাদেশের প্রতিটি কানাই কানাই যেন খুঁজে বের করে তাদেরকে শাস্তির মুখে যেন আনা হয়। ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ও গণ অভ্যুত্থানে যারা জনগণের উপর অন্যায় করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে, জনগণের সরকার থাকবে, তাদেরকে অবশ্যই এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে। কারণ আমরা যদি আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি, অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয়, হয়তোবা দেশে আবারও অন্যায় সংগঠিত হতে পারে। বিগত দিনে জনগণ যে প্রত্যাশা নিয়ে লড়াই সংগ্রাম করেছে, সুযোগ পেলে বিএনপি সেই প্রত্যাশা পূরণে কাজ করবে বলেও জানান তিনি। জনগণের যে প্রত্যাশা, সেইভাবে রাজনৈতিক দল হিসেবে আমাদেরও প্রত্যাশা যে সামনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের সরকারকে বা কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত তারা দেবেন বাংলাদেশের জনগণ। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত নির্বাচন না দিলে ফের মাথাচাড়া দিয়ে উঠবে ফ্যাসিস্টরা। অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবে। কারণ আমরা যেটা লক্ষ্য করেছি অতীত অভিজ্ঞতা থেকে, যে যত দেরি হবে তত বেশি আবার এই বাংলাদেশের পক্ষের যে শক্তি, সেই শক্তিকে পরাজিত করবার জন্য এর বিরুদ্ধ শক্তি অর্থাৎ ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 4 দিনের সফরে 26শে মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফোরাম ফর এশীয় কনফারেন্সে অংশ নেওয়ার পাশাপাশি 28শে মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন তিনি। রোববার এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর ডেপুটি প্রেস সচিব জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার পুলিশের 127 উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ফাহিম ইউসুফের প্রতিবেদন।
ফোরাম ফর এশীয় কনফারেন্সে অংশ নিতে 4 দিনের সফরে আগামী 26 মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে রোববার তার সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সফরে 28 মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বসবেন তিনি। এছাড়া পিকিং ইউনিভার্সিটিতে সম্মাননা গ্রহণের পাশাপাশি বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে 28 তারিখে ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে ফোকাসটা থাকবে যে চাইনিজ কোম্পানিগুলো যাতে বাংলাদেশে এসে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে। প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ার পুরোটা দেশীয় অংশীজনদের নিয়ে হবে, এতে হস্তক্ষেপ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন থাকবে। পুরো প্রসেসটাই তো আপনারা দেখছেন এটা একটা হোম গ্রোন। তবে বিদেশি যারা আমাদের যারা ভালো পার্টনার আছেন, আমাদের ওয়েল উইশার আছেন, তারা আমাদেরকে তাদের সাপোর্টের কথা জানিয়েছে। নির্ধারিত 2026 সালে এলডিসি উত্তরণের কথাও জানান প্রেস সচিব। সিপিডির আশঙ্কা নাকচ করে দিয়ে তিনি বলেন, এলডিসি উত্তরণের পর অর্থনীতি আরও ভালো হবে। সিপিডি বলেছে, আমরা এটার সাথে একমত না। আমরা মনে করি বাংলাদেশের ইকোনমি যথেষ্ট সক্ষম এই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার পুলিশের 127 উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন বলে জানান ডেপুটি প্রেস সচিব। 127 জন কর্মকর্তা আগামীকাল এই বিশেষ মিটিংয়ে বিশেষ সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছে হাইকোর্ট। দণ্ডিতরা সবাই তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মী। দ্রুত সব বিচারিক প্রক্রিয়া শেষে সাজা কার্যকরের দাবি জানিয়েছে আবরারের পরিবার। আর রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2019 সালের 6 অক্টোবর 2011 নম্বর রুমে বড় ভাইয়েরা তোকে ডাকে এই বলে বুয়েটের শেরে বাংলা হলে আবরার ফাহাদকে ডেকে নিয়ে দফায় দফায় পিটিয়ে হত্যা করা হয়। সারা রাত নির্যাতন করে হত্যা করে তার মরদেহ ফেলে রাখা হয় সিঁড়ির নিচে। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে বুয়েট সহ বিভিন্ন ক্যাম্পাস। 3 দিনের মধ্যে গ্রেফতার করা হয় 22 জনকে। এরা সবাই তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মী। 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েটের 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড ও 5 আসামিকে যাবজ্জীবন দণ্ড দিয়ে রায় দেন। পরবর্তীতে 5ই আগস্ট দেশে পট পরিবর্তনের পর গত বছরের 28 নভেম্বর রাষ্ট্রপক্ষের পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে নতুন করে শুনানি শুরু হয়। রবিবার বিচারিক আদালতের রায়কে সঠিক ও যুক্তিযুক্ত মনে করে 20 জনের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন হাইকোর্ট। বহাল রাখা হয় 5 জনের যাবজ্জীবন সাজাও। আবরার ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে মেধাবী ছাত্র সমাজ একটি নতুন জীবন পেয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এই রায়ের মধ্য দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আবরার ফাহাদের মৃত্যু এক্সপোজ করেছে যে রাজনৈতিক ফ্যাসিজম কিভাবে দিনে দিনে বাড়তে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে এমন হত্যাকাণ্ড না ঘটে সেই প্রত্যাশা রেখে দ্রুত রায় বাস্তবায়ন চান আবরারের বাবা। আর আবরারের ভাই জানালেন কারাগার থেকে আসামি পালিয়ে যাওয়ার হতাশার কথা। এই বিষয়টা আসলে সম্পূর্ণ আমাদের জন্য হতাশার, কারণ আমরা আসলে অপেক্ষায় আছি কবে এদের রায় কার্যকর হবে। আর সেখানে আমরা কাইন্ড অফ তার মধ্যে হঠাৎ করে জানতে পারতেছি একজনকে পালিয়ে চলে গেছে। ইভেন সে এমন একজন যে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন সেখান থেকে পালিয়ে চলে গেছে। হাইকোর্টে যে রায়টা দিয়েছে এটা আমরা আপাতত সন্তুষ্ট, কিন্তু আমরা চাই যাতে দ্রুত এই রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। তবে রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেন আসামি পক্ষ। আপিল করার ঘোষণা দেন আইনজীবীরা। ট্রায়াল ট্রাইব্যুনাল অস্তিত্বহীন ডিপোজিশন ইনসার্ট করে রায় দিয়েছিলেন। 342-এ তার বিরুদ্ধে একটিও ইনক্রিমিনেটিং এভিডেন্স নাই। আমরা সেই প্রত্যাশায় রাখতেছি যে ইনশাল্লাহ মহামান্য আপিল বিভাগ এই বিষয়গুলি বিবেচনায় নিয়ে
ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আবরারের হত্যার সঙ্গে জড়িত 25 আসামির 4 জন পলাতক, এর মধ্যে সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনাকে স্বাগত জানাচ্ছি। সাবরিনা, যেমনটি বলছিলাম যে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের আদালতের যে রায় এসেছে, রায়ের পর্যবেক্ষণে আদালত আসলে কি বলছেন? আসলে স্নেহা, আপনি জানেন যে এই আবরার ফাহাদের হত্যার ঘটনা কিন্তু অনেক আগে থেকেই হয়েছে এবং সেখানে বিচারিক আদালত 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন এবং সেটির ডেথ রেফারেন্স সেটি কিন্তু 2022 সালে হাইকোর্টে আসলেও এর আগে যে তৎকালীন প্রধানমন্ত্রীর যে আইন কর্মকর্তারা যারা ছিলেন তৎকালীন শাসন আমলে, তখন কিন্তু সেই শুনানির কোনো উদ্যোগ আসলে নেওয়া হয়নি এবং সেটি আসলে কার্যতালিকায় হাইকোর্টে আসলেও সেই হাইকোর্ট থেকে কোনো ধরনের ওই মামলাটি আসলে কোনো ধরনের শুনানি কার্যক্রম হয়নি। এর পরবর্তীতে এই যে 5ই আগস্ট প্রেক্ষাপট পরিবর্তন যখন হয়ে যায়, তখন আমাদের অ্যাটর্নি জেনারেল স্যার যিনি আছেন তিনি এই পেপার বুক তৈরি করে সেটি শুনানির জন্য পাঠায় এবং পরবর্তীতে 10 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি হয় এবং আজকে সেই রায়ের জন্য দিন ধার্য করেন। এবং আজকে রায়ে আসলে হাইকোর্ট যেটি বলেছেন যে হাইকোর্ট বিচারপতিরা যারা ছিলেন, বিচারপতি পুরোপুরি আবরার ফাহাদের হত্যার ঘটনাটি যেভাবে হয়েছিল সেই রায়টি পড়া শুরু করেন এবং শেষে তিনি যেটি বলেছেন যে এই হত্যা ঘটনায় আসামিরা যারা ছিলেন তারা যোগসাজশে আসলে আবরার ফাহাদের হত্যা ঘটনার সাথে যুক্ত ছিলেন এবং কোনো আসামি আসলে আবরার ফাহাদকে বাঁচাতে আসেননি। এবং পরবর্তীতে তিনি এই রায় ঘোষণা দেন যে এই যে 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যে যাবজ্জীবন কারাদণ্ড সেটি আসলে বহাল থাকবে। আচ্ছা, আর এর মধ্যে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে এই রায়ের পরিপ্রেক্ষিতে আবরার ফাহাদের পরিবার বা আইনজীবীরা কতটা সন্তুষ্ট বা তাদের মন্তব্য কি বলছেন তারা? যেহেতু এই উদ্যোগটি নিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি বলেছেন যে এই রায়ের মাধ্যমে আসলে রাষ্ট্রে একটি শৃঙ্খলা ফিরে আসবে এবং আইন শৃঙ্খলা এই রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে এবং তিনি খুবই সন্তুষ্টতার কথা জানিয়েছেন যে তিনি সন্তুষ্ট এই রায়ের মাধ্যমে, কারণ আবরার ফাহাদের ঘটনাটা আসলে কারোরই আসলে অজানা নয় এবং তিনি যেটি জানিয়েছেন যে এই আবরার ফাহাদের ঘটনাটার এই রায় এখন তো মাত্র হাইকোর্টের রায় দিলেন এবং হাইকোর্টের রায় আসলে কার্যকর হলে এখানে সমাজে যারা যারা সুশৃঙ্খলভাবে আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এবং পরিবারের সাথেও আমরা কথা বলেছি, পরিবার আসলে যেটি জানিয়েছেন আবরারের যে বাবা, তিনি যেটি জানিয়েছেন যে এই যে হানাহানি, ছাত্র সংগঠনের মধ্যে হানাহানি না করার আহ্বান জানিয়েছেন এবং সেই সাথে আবরারের ভাইও কিন্তু জানিয়েছেন যে তিনি এই যে পরবর্তী যে হাইকোর্টের রায়টি আজকে দিয়েছে পরবর্তী ধাপগুলো যাতে পুরোপুরি হয়ে এই রায়টি যাতে কার্যকর হয় এবং বাস্তবায়ন হয়। এবং সেই সাথে আবরারের যে ভাই তিনিও বলেছেন যে কয়েকদিন আগে 5ই আগস্টের পর আমরা জেনেছি যে একজন আসামি পালিয়ে গিয়েছেন, তো সেটি নিয়ে আসলে তিনি হতাশা প্রকাশ করেছেন। এবং সেই সাথে আরেকটু যেটি জানিয়ে দিতে চাই যে আজকে আসলে আমরা আসামি পক্ষের আইনজীবীদের সাথেও কথা বলেছি এবং আসামি পক্ষের আইনজীবীরা যেটি জানিয়েছেন যে তারা আসলে এটিতে আসলে সংক্ষুব্ধ। হ্যাঁ, আমরা জানতে পেরেছি যে আসামি পক্ষের আইনজীবী বলেছেন যে আপিল করা হবে, এই বিষয়ে যদি কিছু বলেন। আমরা যখন আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমানের সাথে কথা বলি, তিনি বলেছেন যে তিনি এটাতে খুবই সংক্ষুব্ধ। তিনি এই রায়টি আসলে বিচারিক আদালতেও যখন এই রায়টি প্রকাশ করেছেন তিনি বলেছেন বিচারিক আদালত আসলে কোনো কিছু না মেনে অনেক কিছুর বেসিসে এই রায়টি প্রকাশ করেছে এবং তিনি যেটি জানিয়েছেন যে তিনি যেই আসামিদের পক্ষের আইনজীবী তিনি বলেছেন যে সাক্ষীদের আসলে সেই আসামিদের পক্ষে নিয়ে আসা হয়েছিল সেই সাক্ষীরা নাকি তার নাম আসলে বলেননি এবং সেই জন্যই এখন তিনি আপিল করবেন এবং আমরা আসলে এখন দেখার অপেক্ষায় যে এই পরবর্তীতে আসলে রায়টি কেমন হয় এবং আসলেই কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় কিনা। সাবরিনা, পালিয়ে যাওয়া যে আসামি রয়েছে তাদেরকে নিয়ে কারো কোনো মন্তব্য আছে কিনা আদালত কিংবা কোনো আইনজীবী? পালিয়ে যাওয়া আগে স্নেহা 4 জন আসলে এখন পলাতক, 3 জন তো আগেই পলাতক ছিলেন এবং একজন 5ই আগস্টের পর পলাতক হয়েছেন এবং সেই বিষয়টি নিয়ে আজকে আমরা অ্যাটর্নি জেনারেল স্যারকে প্রশ্ন করেছিলাম এবং তিনি যেটি জানিয়েছেন যে তিনিও আসলে এই বিষয়টি গণমাধ্যমের কাছ থেকে জানতে পেরেছেন এবং তিনি বলেছেন যে গণমাধ্যমের কাছ থেকে তো আমরা জানতে পেরেছি এবং পরবর্তীতে এই রায়টি যে বলা হয়েছে এর পরবর্তীতে তিনি কারা কর্তৃপক্ষের কাছে এটি জবাব চাইবেন এবং কারা কর্তৃপক্ষকে আসলে বলতে হবে যে কিভাবে আসলে তিনি পালিয়ে গেলেন।
এর মধ্যে কি কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে পালিয়ে যাওয়া আসামিদেরকে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কোনো কিছু বলেছেন কিনা, কোনো সময়সীমা কিংবা কোনো পদক্ষেপের কথা তারা উল্লেখ করেছেন কিনা? আচ্ছা স্নেহা, এখন যেহেতু হাইকোর্টের রায়টি দিয়েছেন, এখন হচ্ছে হাইকোর্টের রায়টি পুরোপুরি প্রকাশ হবে, ওয়েবসাইটে আসবে। তারপর আসলে রায়টি প্রকাশ হওয়ার পর আসলে এই যে বিষয়গুলো যে আসামিদের আসলে পালিয়ে গিয়েছেন এবং অন্য কোনো আসামি নিয়েও আসলে কোনো ধরনের কোনো কথা থাকলেও সেটি নিয়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনী বা যাদের সাথে আসলে মতভেদ করা হোক না কেন তাদেরটা আসলে এগিয়ে নেবেন হাইকোর্ট। সাবরিনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য এবং আমাদের এই চমৎকার রিপোর্টটি করার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ আবরার ফাহাদ হত্যা মামলার হাইকোর্টের রায়ের বিষয়ে আলোচনা করছিলাম আমাদের সহকর্মী সাবরিনা মজুমদারের সাথে। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। দর্শক, এবার কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তিতাস, রায়ের প্রতিক্রিয়ায় আবরারের মা এবং এলাকাবাসী কি বলছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, বিচারিক আদালতে রায়ের যে রায় সেটি হাইকোর্ট যখন যে রায় বহাল রাখে, এই খবরটি কিন্তু টেলিভিশনে প্রচার হওয়ার পরপরই কিন্তু আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন কিন্তু কান্নায় ভেঙে পড়ে। আমরা আবরার ফাহাদের যে বাড়ি, সে বাড়িতে ছিলাম আজকে সারাদিন। সেখানে কিন্তু আমরা দেখেছি আবরার ফাহাদের মা কিন্তু আবেগতাড়িত হয়ে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে। এ সময় সে সাংবাদিকদের সাথে কথা বলেন এবং তিনি বলেন যে আসলে তার যে সন্তান হারিয়েছেন, তিনি শিক্ষা প্রতিষ্ঠানে এই যে নষ্ট যে রাজনীতি, ছাত্র রাজনীতি, এটা বন্ধ চান তিনি বলেন যে আর যেন কোনো মায়ের সন্তানকে তার সন্তানের মতো না হারাতে হয়, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নৃশংস হত্যাকাণ্ডের শিকার না হতে হয়। আসলে তিনি কিন্তু এ সময় সাংবাদিকদের সাথে আবেগ তাড়িত হয়ে যে সন্তানের যে স্মৃতিগুলা ফেলে রাখা, সেই স্মৃতিগুলা তিনি তুলে ধরছিলেন। তিনি বলছিলেন যে 2019 সালের 6 অক্টোবর কিন্তু তার এই নিজ বাড়ি থেকে কিন্তু তিনি নিজ হাতে খাইয়ে দিয়েছিলেন তার সন্তানকে এবং তিনি নিজে রিক্সা যোগে নিয়ে কিন্তু বাসে তুলে দিয়েছেন ক্যাম্পাসের উদ্দেশ্যে। এই যাওয়াই যে শেষ যাওয়া হবে তার সন্তানের, সেটি কিন্তু তিনি তখন বুঝতে পারেননি। এই যে সন্তানের যে স্মৃতিগুলা রয়েছে, এই স্মৃতিগুলা নিয়েই কিন্তু আবরার ফাহাদের মা এখন বেঁচে আছে। তিনি একটাই দাবি করছেন যে যত দ্রুত সম্ভব এই যে রায় হয়েছে, এই রায়টি যেন বাস্তবায়ন করা হয়। এছাড়াও যে পলাতক আসামিরা রয়েছে, অর্থাৎ 3 জন আগে থেকে পলাতক ছিল এবং 5 আগস্টে যে পরে যে একজন পলাতক আসামি রয়েছে, তাদেরকে দ্রুত আইনের আনার দাবি জানাচ্ছেন তিনি এবং তিনি বলছেন যে যত দ্রুত সম্ভব যেন এই যে যারা এরশা হত্যাকাণ্ডের সাথে জড়িত যে রায়টি হয়েছে, এটা যেন বাস্তবায়ন করা হোক। আমরা এলাকাবাসী যারা রয়েছে, তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, আমরা কিন্তু কথা বলেছি। এলাকাবাসী এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা সন্তুষ্ট। তারা বলছেন যে আমরা এই রায়ে সন্তুষ্ট, কিন্তু যত দ্রুত সম্ভব এই রায়টি বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ বাস্তবায়ন করে সবার মাঝে একটি মেসেজ দিতে হবে যে আসলে শিক্ষা অঙ্গনে যে সন্ত্রাস, এই সন্ত্রাসকে বন্ধ করতে হবে। এবং এর সাথে তারা আরেকটি জিনিস জানাচ্ছেন যে আর শিক্ষা, তারা চাই যে যেন শিক্ষা অঙ্গনে কোনো ধরনের কোনো নষ্ট রাজনীতি বা ছাত্র রাজনীতি যেন আর না চলে। আমি আরেকটি বিষয় জানাতে চাই, আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন কিন্তু একটি জিনিস তিনি বলেছেন আমাদেরকে, যে তিনি রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছেন যে যেন শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছে, এখনো যে র্যাগিং এর মতো ঘটনা ঘটছে, এখনো শিক্ষার্থী নির্যাতনের মতো ঘটনা ঘটছে, এটি যেন আর না ঘটে। তার সন্তানের মতো যেন আর কোনো সন্তান নির্যাতনের শিকার না হয় এবং তিনি যেন আর কোনো মায়ের বুক খালি না হয়, এইটা কিন্তু রাষ্ট্রের কাছে জোর দাবি জানাচ্ছেন তিনি। এছাড়াও তিনি যেটি তুলে ধরছেন আরেকটি মানবিক কথা, যে আসলে তার সন্তান মারা গেছে, তিনি যেমন কষ্ট পাচ্ছেন, যে আসামিরা তার সন্তানকে হত্যা করেছে তার মায়েরাও কিন্তু তেমনই কষ্ট পাচ্ছে। তাই তিনি বলছেন যে এই ধরনের ঘটনা যেন কখনোই আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না ঘটে। সর্বশেষ এতটুকুই বলা যায় যে আসলে এই রায়ে আবরার ফাহাদের মা এবং এলাকাবাসী এবং পরিবারের যারা সদস্য রয়েছে, তারা কিন্তু সন্তোষ প্রকাশ করলেও আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন কিন্তু এখন পর্যন্ত সন্তানের যে স্মৃতি, সেই স্মৃতি নিয়েই কিন্তু বেঁচে আছেন এবং এখন পর্যন্ত দরজার জানালার ফাঁক দিয়ে কিন্তু তার সন্তানের ফিরে আসার অপেক্ষায় রয়েছে। যদিও বাস্তব সত্য, তিনি জানেন যে তার সন্তান আর কখনোই ফিরবে না। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। স্নেহা। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কুষ্টিয়া থেকে আবরার ফাহাদের মা এবং তার পরিবারের প্রতিক্রিয়া সম্পর্কে। এবছর 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। রোববার মহান স্বাধীনতা দিবস এবং আসন্ন ঈদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে এক সভা শেষে একথা বলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঈদ ঘিরে শ্রমিক অসন্তোষ এড়াতে আগেই বেতন ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সড়কে যানজট এড়াতে শ্রমিকদের ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেবে তৈরি পোশাক খাতের সংগঠনগুলো। স্বাধীনতা দিবস এবং ঈদ ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই জানিয়ে সচিব বলেন, ঝুঁকি সব সময় থাকে, তবে আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে। চাঁদাবাজি বন্ধ সহ জননিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। নর্মালি গতবারও যখন হয়নি এবারও হচ্ছে না এখন, কারণ আমরা এখন আছে একটা প্রধান উপদেষ্টা বলছে একটা ওয়ার ফুটিংয়ে আছি, আমরা আনন্দ করার মেজাজে নাই। আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। আপনারা রিসেন্ট অল্প কিছুদিনের মধ্যে দেখেছেন পুলিশ শক্ত হয়েছে, কাজ চলছে, ইনশাল্লাহ আমরা কোনো থ্রেট দেখছি না। রিস্কস আর অলওয়েজ দেয়ার, উই ডু নট সি এনি থ্রেটস। জুলাই আগস্ট গণহত্যার প্রথম মামলায় শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হলো সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। সেই সঙ্গে আগামী 18 মার্চ তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আব্দুল্লাহ আল মামুনকে। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নে ডান হাত ছিলেন সাবেক আইজিপি, তাই তাকে সহযোগী আসামি করা হয়েছে। শেখ হাসিনার মামলার তদন্ত চলমান আছে জানিয়ে দ্রুত প্রতিবেদন দাখিলের আশা জানান তিনি। এদিকে সাভারের আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সাইদুর রহমান সুজন, মিজানুর রহমান, জাকির হোসেনকে 18 মে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলায় চৌধুরী আব্দুল আল মামুন সাহেবকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের জন্য আমাদের তদন্ত সংস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রদান করেছেন। সাভার এলাকায় যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার মামলায় সাভার অঞ্চলের আওয়ামী লীগের এবং যুবলীগের নেতৃত্বে যারা এই হামলায় অংশ নিয়েছিল তাদের মধ্যে থেকে 3 জনকে, যারা ইতিমধ্যে কারাগারে আটক আছে, তাদেরকে আজকে আটক দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। 7 কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে 7 কলেজ প্রসঙ্গে একথা জানান তিনি। বলেন, কলেজগুলোর অধ্যক্ষদের মধ্য থেকে একজন হবেন প্রশাসক আর তার প্রতিষ্ঠানই হবে 7 কলেজের হেডকোয়ার্টার। নাফিয়া ফারজানার প্রতিবেদন। ক্ষমতার পালাবদলের পর শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে 7 সরকারি কলেজকে অধিভুক্তি থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এর অংশ হিসেবে 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের শিক্ষার্থী ভর্তির কার্যক্রম বন্ধ করার কথা জানানো হয় গত 27 জানুয়ারি। সে সময় ইউজিসির পক্ষ থেকে 7 কলেজের নাম জুলাই 36 বিশ্ববিদ্যালয়ে প্রস্তাব করা হয়। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে 7 কলেজ প্রসঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ। বলেন, 7 কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। কলেজগুলোর অধ্যক্ষদের মধ্য থেকে একজন হবেন প্রশাসক আর তার প্রতিষ্ঠানই হবে 7 কলেজের হেডকোয়ার্টার, জানান ডেপুটি প্রেস সচিব। এই অন্তর্বর্তীকালীন প্রশাসক হবেন এই 7টা যে কলেজ, সেই কলেজেরই প্রিন্সিপালদের কোনো একজন, যিনি প্রশাসক হিসেবে মনোনীত হবেন। আপাতত তার কলেজটাই হবে এই বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার্স। তিনি আরও জানান, এই কলেজগুলোর সমন্বয়কদের নিয়ে 28টি টিম করা হয়েছে। এসব টিমের লিডারদের নিয়ে এই নাম দেয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের রূপরেখা চূড়ান্ত পর্যায়ে আছে বলেও জানান তিনি। 7টা কলেজের যারা ছাত্রছাত্রী তাদের সমন্বয়ে 28টা টিম করা হয়েছে। এই প্রস্তাবিত যে ইউনিভার্সিটি, সেটার ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনটা কী হবে সেটার একটা রূপরেখা তৈরি করে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান SM-A ফয়েজ সহ অন্যদের এক সভায় বিশ্ববিদ্যালয়টির নাম চূড়ান্তের সিদ্ধান্ত হয়। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ঈদ মানেই উৎসব, আর এই উৎসবে নিজেকে রাঙিয়ে তুলতে বাড়তি উচ্ছ্বাস থাকে নারীদের মধ্যেই। শুধু পোশাকই নয়, সঙ্গে মানানসই কানের দুল, বাহারি গহনা, চুড়ি, ব্যাগ ও জুতোর সমন্বয় যেন ঈদের কেনাকাটার অন্যতম প্রধান অংশ। তাই ঈদ ঘিরে ফ্যাশন অনুষঙ্গের বাজারেও জমে উঠেছে বেচাকেনা। তন্দ্রা তারুণ্যের রিপোর্ট।
ঈদ মানেই নতুন পোশাক, তার সঙ্গে মানানসই সাজসজ্জা যেন নারীদের মধ্যে উৎসবের বাড়তি মাত্রা যোগায়। বাহারি ডিজাইনের 3 পিস, শাড়ি কিংবা গাউন সবকিছুর সঙ্গেই দরকার ম্যাচিং গহনা, ব্যাগ, জুতা, চুড়ি ও অন্যান্য অনুষঙ্গ। তাই ঈদ ঘিরে নারীদের কেনাকাটা জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলোতে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে পসরা সাজিয়েছেন দোকানিরাও। এবারের ঈদে চৈত্রের খরতাপে সুতি ও হালকা রঙের পোশাকের পাশাপাশি নজর কাড়া বাহারের পোশাকের দিকে ঝুঁকছেন নারীরা। বিক্রেতারা বলছেন পাকিস্তানি লোন, এমব্রয়ডারি করা স্টিচ ও আনস্টিচ 3 পিসের কদর বেশি। কেউ বা পছন্দের তালিকায় রাখছেন ভারী কাজের পোশাকগুলো। আমি চুজ করছি যে অনেক কমফোর্টেবল কিছু, যেটা মানে পরলে ওইভাবে গরমও লাগবে না। পাকিস্তানি কালেকশনগুলো বেটার। যারা স্টিচ পছন্দ করে তারা নিচ্ছে, আর পাকিস্তানি ড্রেসটা এবার একটু বেশি চলছে। কেবল পোশাকই নয়, সাজসজ্জার জন্য পোশাকের সঙ্গে মানানসই গহনা, প্রসাধনী, হ্যান্ডব্যাগ ও অন্যান্য অনুষঙ্গ কিনতেও ক্রেতাদের ভিড় দোকানগুলোতে। ক্রেতারা বলছেন ঈদে নিজেকে আরো আকর্ষণীয় করে ফুটিয়ে তুলতে চান তারা। আমরা যখন একটা ড্রেস কিনি, আমরা তখন একটা ড্রেসের সাথে চুড়ি বা ম্যাচিং গলা, কানের দুল, গলার সেট এগুলো কিনতে চাই, কারণ আমাদের যেন আরো সুন্দর দেখা যায়। জুতো কেনার দিকেও বিশেষ নজর ক্রেতাদের। তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে স্টোন ও বেডেড ওয়ার্কের স্যান্ডেল, ওয়েজ হিল, বক্স হিল। ড্রেসের সাথে ম্যাচ করেই চাচ্ছি একটা স্যান্ডেল কিনতে বা ঈদ কেনাকাটা মানে শুধু পোশাকই নয়, বরং স্টাইল আর স্বাচ্ছন্দ্যের মিশেলে এক অনন্য প্রস্তুতি, যে প্রস্তুতিতে মেতেছেন নারীরা। শুধু পোশাকই নয়, আনুষঙ্গিক অনেক কিছু তারা কেনাকাটা করছেন। রমজানের শেষ দিন পর্যন্ত এমন ব্যস্ততা থাকবে মার্কেটগুলোতে, তেমনটাই আশা করছেন বিক্রেতারা। তন্না তারণ্য, দেশ টিভি, ঢাকা। ওয়ালটনের রেফ্রিজারেটর কিনে মিলিনিয়ার হয়েছেন আরও একজন। ওয়ালটন ফ্রিজ কিনে 10 লাখ টাকা পেয়েছেন রাজধানীর শনির আখড়ার বাসিন্দা আলী মর্তুজা। 10 লাখ টাকা পাওয়ায় আনন্দের জোয়ারে ভাসছেন পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী মর্তুজা। শনিবার দুপুরে শনির আখড়ার নয়াপাড়া এলাকায় ওয়ালটনের ডিস্ট্রিবিউশন শোরুম ইলেকট্রোভিশনে এক অনুষ্ঠানে মর্তুজার হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ। আসন্ন ঈদ উৎসবকে ঘিরে সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22। এর আওতায় চলতি বছরের ঈদুল আজহা পর্যন্ত দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও শোরুম থেকে পণ্য কিনে থাকবে 10 লাখ টাকা পাওয়ার সুযোগ। এর আগে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিনিয়ার হয়েছেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির এবং নেত্রকোনার কৃষক খোকন মিয়া। রাজধানীর আলোকি কনভেনশন হলে শুরু হয়েছে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে 2 দিনব্যাপী তারা উদ্যোক্তা মেলা। 85 জন ক্ষুদ্র নারী উদ্যোক্তা এই আয়োজনে অংশ নেন। এসব প্রদর্শনীতে উঠে এসেছে দেশীয় লোক সংস্কৃতির নানা উপমা। রোববার সকালে মেলার উদ্বোধন করেন সরকারের আর্থিক বিভাগের সচিব নাজমা মোবারক। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফারহাত হোসেন। ব্যবসার পরিসর বৃদ্ধি এবং ঐতিহ্যকে তুলে ধরতে এই আয়োজন বলে জানান কর্তৃপক্ষ। মেলায় সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের হাতে তৈরি বুটিক, সেলাই কাজ, জামদানি, খাদ্যপণ্য, ট্রাভেল এজেন্সি সহ অন্যান্য স্টলের তত্ত্বাধিকারীরা তাদের পণ্য প্রদর্শন করেন। মেলায় ব্র্যাক ব্যাংক কিউআর পেমেন্টের ক্ষেত্রে যে কোনো পণ্য ক্রয়ে 20% ডিসকাউন্ট থাকবে।